মাধ্যমিকের সকল শিক্ষার্থীকে আমার চ্যানেলে স্বাগত। আমি অসিত স্যার। আজকে তোমাদের শুরু করব বাংলা বিষয়ের প্রতিবেদন রচনা, যেটা এই তোমাদের পর্যায়ক্রমিক মূল্যায়ন এতে থাকবে তোমাদের মাধ্যমিকেও। তবে হ্যাঁ, মাধ্যমিকে প্রতিবেদন রচনার সাথে সাথে আরেকটা তোমাদের থাকে অথবা দিয়ে, যেটা হচ্ছে সংলাপ। ঠিকই আছে, যেটা তোমার সহজ মনে হবে, যেটাতে তুমি ভালো স্বাচ্ছন্দ্য মনে করবে সেটাই লিখবে। কিন্তু কথা হলো যে তোমার পক্ষে বা তোমার সহজবোধ্যতায় যে বিষয়টা তুমি পাবে, আশা রাখি সেটাকে তুমি লিখবে। তাহলে আমরা এই প্রতিবেদন রচনাটাই বা শিখে নেবো না কেন? দেখো, কঠিন বিশেষ কিছুই না, কয়েকটা অভ্যাস করবে এবং প্রতিবেদন রচনার যে মূল বিষয়টা, অর্থাৎ কিভাবে এটাকে লিখতে হয়, সেই কয়েকটা নিয়ম যদি তুমি ঠিকঠাক করে জেনে নাও, তো আমি বলছি প্রত্যেকটা বিষয়ের ওপরেই কিন্তু তুমি লিখতে পারবে, সে ক্ষমতা কিন্তু তোমার তৈরি হয়ে যাবে। তাহলে কথা হবে না। আজকে যারা নতুন আমার চ্যানেলে, তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য, এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে। আর যদি বন্ধু বান্ধব বা অন্য কাউকে মনে হয় তোমার যে দেখানোর একটু সুযোগ করে দেবো, তাহলে কিন্তু শেয়ার করছো। এসো আমরা বিষয়টাকে একটু ভালো করে বুঝে নিই। তাহলে প্রতিবেদন এই কথাটার অর্থ কি? দেখো, তোমরা প্রতিবেদন কিন্তু করেছো, অর্থাৎ বা করছো, সেটা ইংরেজিতে বলা হচ্ছে রিপোর্টিং। অর্থাৎ এই রিপোর্ট রাইটিং কিন্তু তোমরা করেছো বা এখনো করছো, তোমাদের সিলেবাসে আছে ইংরেজিতে। এখন এই প্রতিবেদন শব্দটির যে আভিধানিক অর্থ আমি এখানে লিখে দিয়েছি, দেখো, বিবৃতি, বার্তা, সমাচার বা বিবরণী বা সংবাদ। তাহলে এই বিবরণী একটা কিংবা এই সমাচারটাকে কিভাবে করতে হবে তার কিছুগুলো কিন্তু নিয়ম আছে। এর নিয়মের বাইরে যদি তুমি করার চেষ্টা করো, তাহলে কিন্তু সেটা প্রতিবেদন রচনা কিন্তু করা হবে না, এটা ভুল হবে। তাহলে কি কি সেই নিয়ম আছে, এসো আমরা জেনে নিই। প্রথমে বলি যে দেখো, এখানে আমি লিখে দিয়েছি, মনে রাখতে হবে, অর্থাৎ এগুলোই নিয়ম। তোমরা পারলে এটাকে স্ক্রিনশট নিয়ে রাখো এবং এটাকে তুলে নাও। দেখো, প্রথম যে নিয়মের কথা বলা হয়েছে যে প্রতিবেদনের ভাষা হবে সহজ, সরল এবং সর্বজনবোধ্য। অর্থাৎ যখন আমরা কোনো প্রতিবেদনকে লিখব, তখন তার যে ভাষা, সেই ভাষাটা কিন্তু সহজ সরল ভাষাতে হবে। অর্থাৎ আমাদের যে সাধারণত কথা বলে থাকি সরল ভাষা, অর্থাৎ কথ্য ভাষাতে কিন্তু আমরা এটাকে লিখতে পারি। এবং প্রতিবেদক, অর্থাৎ যিনি প্রতিবেদনটা লিখছেন, রিপোর্টিং যিনি করছেন, অর্থাৎ রিপোর্টার বলা হয় তাকে। তাহলে এই প্রতিবেদক হবেন নিরপেক্ষ, স্বচ্ছ দৃষ্টির অধিকারী। এই বিষয়টা একটু পরিষ্কার করে দেওয়া যাক। কেন? সংবাদ যখন পরিবেশন করা হবে, কোনো একটা ঘটনা হতে পারে, বিভিন্নভাবে হতে পারে, রাজনৈতিক প্রতিবেদন হতে পারে, কোনো সামাজিক প্রতিবেদন হতে পারে, যাই হোক না কেন, সেটা মনে রাখতে হবে যে ঘটনাটা ঘটছে সেই ঘটনার বিবরণী কিন্তু তোমাকে তুলে ধরতে হবে। এবং অনেকগুলো নিয়ম আছে আরো। এই জন্য বলা হচ্ছে যে আমরা প্রতিবেদনটা তৈরি করব, অর্থাৎ যিনি হবেন প্রতিবেদক, তিনি নিরপেক্ষতার সঙ্গে করবেন। আর কি না, প্রতিবেদনের বিষয়ে প্রতিবেদক কোনো নিজস্ব অভিমত দেবেন না। অর্থাৎ তিনি কোনোভাবে নিজস্ব অভিমত কিন্তু পোষণ করবেন না। কেন? ধরো কোথাও একটা আগুন ধরে গেছে, ভস্মীভূত হয়ে গেছে, এই আগুন ধরার কারণটা তুমি কখনো বলবে না আমার মনে হয়েছে যে বিদ্যুতের গোলযোগের জন্য, কিংবা হয়তো বিদ্যুতের কারণেই হয়তো আমার অনুমান, প্রাথমিকভাবে অনুমান যে এখানে অগ্নি বা আগুন ধরে গেছে, এটা কখনো বলবে না। কিংবা কোনো একটা পথ দুর্ঘটনা, কিংবা ধরো কোনো একটা অনুষ্ঠান হয়েছে, কিংবা ধরো রক্তদান শিবির হয়েছে, সেখানে তুমি তোমার বক্তব্য কিন্তু দেবে না। এই জন্যই
তোমাকে থাকতে হবে নিরপেক্ষ, অর্থাৎ কারো পক্ষপাতিত্ব করা যাবে না। যদি রাজনৈতিক বিষয় হয়, কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে তুমি পক্ষপাত করবে না। আর যদি এটা করা হয়, সাংবাদিকতার ভাষায় একে বলা হয় পিচ সাংবাদিকতা। ঠিক আছে, তাহলে এই কথা মনে রাখতে হবে। তৃতীয়ত হচ্ছে প্রতিবেদনের বিষয়ে প্রতিবেদক কোনো নিজস্ব অভিমত দেবেন না, এটা হয়ে গেল। প্রতিবেদনে আবেগ উচ্ছ্বাস বর্জনীয়, অর্থাৎ কোনোভাবেই তুমি কিন্তু আবেগী হবে না। এখনকার তুমি দেখবে বিভিন্ন ধরনের যে সংবাদ পরিবেশন করা হয় টেলিভিশনে, তাহলে দেখবে এমন আবেগপ্রবণ রিপোর্টাররাই হয়ে যায়, এবং তাদের এটা হয়তো একটা ধরন হয়েই গেছে যে তোমাকে তার স্ক্রিনে চোখ রাখার জন্য এমনভাবে তিনি উপস্থাপন করছেন যে তুমি একটু দাঁড়িয়ে গিয়ে দেখলে বিষয়টা কি হয়েছে। কিন্তু কোনোভাবেই আবেগ বা উচ্ছ্বাস এটা প্রকাশ করা উচিত নয় একজন সাংবাদিকের, অর্থাৎ যিনি প্রতিবেদক। তাহলে এই কথাটা মাথায় রাখতে হবে। প্রধান খবরটিকে আকর্ষণীয় করে তুলতে হবে, কারণ এটা তো আমাদের রচনা নয়, অর্থাৎ প্রবন্ধ রচনার মতো করে কিন্তু নয়। বিষয়টা যখনই তোমাকে উপস্থাপন করতে হবে, যাতে করে শ্রোতা কিংবা পাঠক তার এই খবরটা পড়া কিংবা দেখার ক্ষেত্রে তিনি কিন্তু একটু আনন্দিত হবেন, অর্থাৎ একটু আগ্রহী হবেন। এই বিষয়টাকে কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। প্রতিবেদনের তথ্য বা সংবাদ অবশ্যই বিশ্বাসযোগ্য হতে হবে। কখনো কোনো মিথ্যা এই ধরনের কোনো খবর কিন্তু তোমাকে, অর্থাৎ প্রতিবেদন কিন্তু লেখা যাবে না, এটা বর্জন করতে হবে। এবং সত্যাদি সত্য যে ঘটনা, সেই ঘটনা প্রবাহকে সুন্দরভাবে সাজিয়ে সাবলীলভাবে তুমি কিন্তু সেটা লিখবে প্রাঞ্জল ভাষায়, এবং নিজস্ব সংবাদদাতার নাম, স্থান, তারিখ, সেই সঙ্গে একটি সংক্ষিপ্ত শিরোনাম আবশ্যক। হ্যাঁ, এটা কিন্তু আমাদের করতে হবে। প্রথমেই লিখতে হবে নিজস্ব সংবাদদাতা, একটু হাইফেন দিলে, যে স্থান থেকে করতে হয়, কলকাতা কলকাতা, বাঁকুড়া বাঁকুড়া, পুরুলিয়া পুরুলিয়া, এটা দিয়ে কোন তারিখে এটা হচ্ছে সেটাকে তোমাকে লিখতে হবে, এবং সেই সঙ্গে একটা সংক্ষিপ্ত শিরোনাম তোমাকে কিন্তু দিতে হবে। যেভাবে আমরা সংবাদপত্রে বিভিন্ন শিরোনাম বা টাইটেল যেটা থাকে, সেই টাইটেলটা তোমাকে কিন্তু আবশ্যক, এটা কিন্তু দিতে হবে। এবং প্রতিবেদন মূলত 6টি প্রশ্নে যথাযথ উত্তর, এই বিষয়টা একটু দেখে নেওয়া যাক। দেখো, কি, কে বা কারা, কখন, কোথায়, কেন, কেমন। সাধারণত এই প্রশ্নগুলোর ওপরেই কিন্তু প্রতিবেদনটা লেখা হবে, অর্থাৎ এই প্রশ্নগুলোর উপরে তোমার যে উত্তরটা হবে সেটাই হচ্ছে প্রতিবেদন। এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন যে প্রেক্ষাপটের ওপরে, অর্থাৎ সামাজিক কিছু দিক হতে পারে, কিছু রাজনৈতিক দিক হতে পারে, কিন্তু যে ঘটনাটা ঘটছে বা যে ঘটনার ওপরে তুমি এটা লিখবে, প্রতিবেদনটা লিখবে, সাধারণত এই 6টি যে তোমার প্রশ্ন, এই প্রশ্নের উত্তরটাই হচ্ছে তোমার প্রতিবেদন। যেমন ধরো, কি, কি ঘটেছে বা কি ঘটছে। 1, কে বা কারা, কারা ঘটিয়েছে, কে ঘটিয়েছে, এটা কখন, মানে কোন স্থানে ঘটেছে, কোথায়, কোথায় ঘটেছে, কেন, কেন ঘটেছে, কেমন, কেমন ভাবে বা কিভাবে ঘটেছে। তাহলে আমরা যখন এই প্রশ্নগুলোর উত্তরগুলো আমরা পাবো, দেখবে লেখার ক্ষেত্রে আমি একটা যখন তোমাদের উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করব, তখন বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে যে কেন এই প্রশ্নগুলোর উপরে বা এই প্রশ্নের উত্তরগুলোতে প্রতিবেদন লেখা হয়। তাহলে এসো, আমি সম্ভাব্য প্রতিবেদন মাধ্যমিক 2026-এ যেগুলো আসার সম্ভাবনা আছে, এমন কয়েকটি কিন্তু তোমাদের এখানে দিয়েছি। আমি প্রথমে বলে দিই, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে রাখো। কিন্তু এই নয় যে আমি 6টা দিলাম, এই 6টার মধ্য থেকে এসে গেল, ব্যাপারটা কিন্তু এরকম নয়। আমার মনে হয়েছে এই বিষয়গুলোর ওপরে 2026-এর যে মাধ্যমিক হতে চলেছে, সেখানে কিন্তু দেওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। বিগত বছরগুলোতে যেভাবে সাজেস্টিভ আমি করেছিলাম সেইভাবেই কিন্তু এসেছে, সেটা তাদের ভাগ্য হুবাহু পাওয়াটা। কিন্তু আমি বলছি যে হুবাহু যদি আমরা নাও পাই, তাহলেও কিন্তু এটা লিখতে পারা যাবে। তাহলে সেই নিয়মটাকে ভালো করে জেনে
আমরা যদি সেইভাবে লেখাটা অভ্যাস করে ফেলি, একটা থেকে অনেকগুলো লেখা যাবে। আমি উদাহরণস্বরূপ তোমাদেরকে আগে বলে নিই। দেখো, প্রথমে আছে বাড়ছে পলিথিনের ব্যবহার, বাড়ছে দূষণ। আচ্ছা, এটা কলকারখানাও হতে পারে, যে দিনের দিন বাড়ছে কলকারখানা, বাড়ছে বায়ু দূষণ, হচ্ছে বায়ু দূষণ। আমি এর উপরও লিখতে পারি। যাই দিক না কেন কন্টেন্ট, আমি সেখান থেকেই কিন্তু লিখব, এটা মাথায় রাখতে হবে। কিন্তু লেখার যে আঙ্গিকটা, লেখার যে শৈলীটা বা স্টাইলটা, এটা তোমাকে শিখতে হবে। যার যত ভাষা সরলভাবে এবং প্রাঞ্জলভাবে লিখতে পারবে, পাঠক বা শ্রোতা সেই বিষয়টাকে অত্যন্ত সুন্দরভাবে সে গ্রহণও করবে। অতএব আমরা ওইভাবেই তৈরি করার চেষ্টা করব। টানা বৃষ্টিতে বিপর্যস্ত শহরের জনজীবন হতে পারে, অথবা দিয়ে এটা এইভাবে দিতে পারে, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ। দেখো, দুটো কিন্তু একেবারে আলাদা। টানা বৃষ্টিতে বিপর্যস্ত শহরের জনজীবন, এটা যেমন জনজীবন বিপর্যস্ত হয়ে যাচ্ছে, ঠিক বিপর্যস্তের পরের অবস্থাটা বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিতরণ করা হচ্ছে। পাশাপাশি এই কথাগুলোই আসবে এবং ত্রাণের বিষয়টাকে কিন্তু এখানে সংযোজন করতে হবে। ঠিক আছে? জমা জল ছড়াচ্ছে মশাবাহিত মারণ ব্যাধি। তোমার বিদ্যালয়ে পালিত হলো অরণ্য সপ্তাহ। তোমার বিদ্যালয়ে পালিত হলো বহু কিছু। বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠান হতে পারে, তোমার বিদ্যালয়ে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল, অরণ্য সপ্তাহ, পরিবেশ দূষণ সম্পর্কে সচেতনতা শিবির তৈরি হলো। যাই দিক তোমার বিদ্যালয়ের বিষয়ে কেন, বিদ্যালয়ে তোমার 50 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান হতেই পারে। তাহলে বিষয় যাই হোক, লেখাটা শিখতে হবে। তোমার এলাকায় অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। আমার এলাকায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। আমার এলাকায় থানার উদ্যোগে বাইক আরোহীদের সচেতনতার জন্য বলতে পারো যে রোড মার্চ করা হলো, পথসভা করা হলো। ফোনে সেলফি তুলতে গিয়ে পথ দুর্ঘটনা, প্রায়শই এগুলো ঘটছে। আবাল বৃদ্ধ বনিতা কেউই বাদ যাচ্ছে না, প্রত্যেকে যেন নেশাই পেয়েছে। হ্যাঁ, অত্যাধুনিক আমাদের সমস্ত এই মোবাইল ফোন ডিজিটাল একদম যুগে আমরা ব্যবহার করছি, প্রত্যেকেই আমাদের একেবারে ছায়ার সঙ্গী হয়ে গেছে। তাই প্রতিনিয়তই প্রায় কিন্তু এই ঘটনাগুলো ঘটে চলেছে। এখন লেখার সময় কিভাবে লিখব এটা একটু জেনে নাও। তাহলে প্রথমে আমাকে লিখতে হচ্ছে নিজস্ব সংবাদদাতা, এটা লিখলাম একটু হাইফেন দিয়ে। কোন স্থান, আমি বলছি কলকাতা হতে পারে, বাঁকুড়া হতে পারে, বীরভূম হতে পারে, মেদিনীপুর হতে পারে, পুরুলিয়া হতে পারে, জলপাইগুড়ি হতে পারে। যে স্থানটা, সেই স্থানটা তুমি নামটা দিলে, সেই জেলার নামটা দিয়ে তারপরে তুমি লিখবে যে তারিখে তুমি প্রতিবেদনটা প্রকাশ হচ্ছে সেই ডেটটা। হয়ে গেল। এরপরে কি লিখবে? ধরো আমি বলছি বাড়ছে পলিথিনের ব্যবহার, বাড়ছে দূষণ। তাহলে প্রথমে তুমি লিখলে যে ধরো আমরা যত্রতত্রই দেখতে পাচ্ছি পলিথিনের স্তূপ, একেবারে নালা থেকে নদী, নদী থেকে সমুদ্র, সমস্ত জায়গাতেই পলিথিন যেন আমাদের জনজীবনকে ব্যতিব্যস্ত করে তুলেছে। সরকারিভাবে বিভিন্ন নির্দেশিকা এবং আইন করা সত্ত্বেও আইনকে বুড়ো আঙুল দেখিয়ে মানুষ সর্বত্রই, মাছের বাজার থেকে আরম্ভ করে ওষুধের দোকান, প্রত্যেকেই ক্রেতা এবং বিক্রেতা উভয়ে কিন্তু স্বাচ্ছন্দ্যে ব্যবহার করেছেন পলিথিন ব্যাগ বা প্লাস্টিক। তারপরে তুমি লিখলে যে এই যত্রতত্র পলিথিন বা ক্যারি ব্যাগ ব্যবহার করার জন্য ড্রেনে গিয়ে এগুলো জমা হচ্ছে, ড্রেনের প্রয় প্রণালী এবং ড্রেন জাম হয়ে যাচ্ছে, বা পলিথিনে সেগুলো বৃষ্টির জল যেতে বাধাপ্রাপ্ত হচ্ছে। ফলে দেখা দিচ্ছে কি না, বস্তি বা এলাকাতে জলমগ্নতা। এই পলিথিন গিয়ে পড়ছে নদীতে,
সেখানে গিয়েও ভরাটকরণ হচ্ছে, ধীরে ধীরে বন্যার পরিস্থিতি কিন্তু হচ্ছে। এই পলিথিন মাটিতে মিশে যাচ্ছে না, ফলে মৃত্তিকা দূষণও ক্রমাগত কিন্তু বেড়েই চলেছে। তাই এই পলিথিন থেকে রেহাই পেতে কলকাতা বলো বা তার শহরতলি, যেখানে লিখবে, মানুষেরা উদ্যোগী হয়ে তারা মানুষকে সচেতন করার জন্য রাস্তায় নেমেছেন। মানুষজনকে তারা পাশে পেয়েছেন এবং মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন স্লোগান সহ তারা এই অভিযান করেছেন। তাহলে এইভাবে একটু 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 করে নিয়ে যেতে হবে। মনে রাখতে হবে, যেটা একটা সমস্যা, সেই সমস্যার সমাধানের একটা পথ, সেটা তুমি নিজে প্রত্যক্ষদর্শী, কিন্তু পরোক্ষভাবে কথাটা কিন্তু আসবে। অর্থাৎ বলবে যে এরপর একটা সভার আয়োজন করা হয়েছিল, সেখানে বিভিন্ন জনতা সমবেত হয়েছিল, তারা বিভিন্ন যে অভিভাষণ বা বিভিন্ন যে ভাষণ যারা দিয়েছিলেন, তাদের সেই ভাষণ শুনে তারা নিজেরাও বদ্ধপরিকর হয়েছে যে না, আজ থেকে আমরা আর পলিথিনের ব্যবহার করব না। আমরা প্রতিজ্ঞা নিচ্ছি, যদি কেউ পলিথিন কিংবা ক্যারি ব্যাগ ব্যবহার করে, প্রশাসন নয়, আমরা নিজ উদ্যোগে তাদেরকে কিন্তু শাস্তির ব্যবস্থা করব। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে মানুষ তারা নিজেরা একত্রিত হতে পেরেছে, সচেতন হয়েছে। তারা আশা করছে যে তারা একটা পলিথিন মুক্ত সমাজ কিন্তু গড়ে তুলতে পারবে। এই হলো বিষয়টা। এইভাবে প্রত্যেকটা বিষয়কেই আমরা একটু একটু করে যদি অভ্যাস করি, তাহলে দেখবে এটা কঠিন কিছুই নয়, সুন্দরভাবে কিন্তু লিখতে পারছো। নিশ্চয়ই বোঝা গেছে বিষয়টা।